আসসালামু আলাইকুম। আমরা নতুন রুটিন ক্লাস নেব। সেখানে আমার যে খসড়া সেখানে গত 22 তারিখের ক্লাসটা ছিল জিও পলিটিক্সের উপরে। 22 তারিখ ক্লাসের টপিক ছিল জিও পলিটিক্স। ওকে, জিও পলিটিক্সের মধ্যে যে বিষয়গুলো সাধারণত এখান থেকে রিসেন্ট তথ্য বেশি আসে এবং সমুদ্র সীমা আইন, এটা আমরা পড়ে ফেলছি। সমুদ্র সীমা আইন এটা ডান। আরেকটা বিষয় হলো যে বিরোধ, বিভিন্ন ভৌগোলিক বিরোধ, এই বিরোধ থেকে প্রশ্ন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশি প্রশ্ন হয়। কালাপানির পরীক্ষা আসছিল, এসপার্টলি দ্বীপপুঞ্জ আসছিল, দক্ষিণ চীন সাগর আসছিল। এখান থেকে সাধারণত আপনার প্রশ্নটা হবে, যে প্রশ্নটা হবে সাধারণত বিরোধপূর্ণ ভূমি, বিরোধপূর্ণ দ্বীপ, বিরোধপূর্ণ যে কোনো ভৌগোলিক বিষয়ের উপরে এখানে প্রশ্ন এসে থাকে। এগুলো হলো কিছু কিওয়ার্ডস টাইপের হলো যে ভূরাজনীতি সংক্রান্ত কিছু বিষয় আছে। সিঙ্গেল ফেন্স কি, তারপরে হলো জিরো লাইন, তারপরে আপনার হলো যে ভৌগোলিক কিছু পরিচিতি আছে, যেমন বারমুডা ট্রায়াঙ্গেল। তারপরে ধরেন আপনার এখানে যেটা আছে যে ধরেন বারমুডা ট্রায়াঙ্গেল, তারপরে আছে ওয়ালেস লাইন, এরকমের কিছু আছে যেগুলো মানে কিওয়ার্ডস টাইপের, যে ভৌগোলিক বিষয় কিন্তু খুব গুরুত্ব বহনকারী। এরপরে যেটা হলো যে যেমন উপনিবেশ, এটা আমরা পড়ে ফেলছি যদিও আঞ্চলিক ব্যবস্থার মধ্যে। এই উপনিবেশ এই বিষয়টা কিন্তু জিওপলিটিক্সের অন্তর্ভুক্ত। জিওপলিটিক্যাল থটের কারণেই এই উপনিবেশগুলো সৃষ্টি হয়েছে। যদি উপনিবেশের ধারণা কিন্তু খুবই মানে আধুনিক। আর আগে যেটা ছিল সাম্রাজ্য, এই সাম্রাজ্যের অধীন, ওই সাম্রাজ্যের অধীন। আর এইটাই উপনিবেশের আওতায় আসে যে তুমি থাকবে, তোমার কেন্দ্র থেকে কিছু থাকবে, আর জনগণ মানে স্থানীয় জনগণ থেকে শাসক থাকবে, এবং তোমার কিছু মিক্স থাকবে। এটাই হলো উপনিবেশ। আর যেটাই সাম্রাজ্য, এটা হলো সম্পূর্ণই হলো যে সাম্রাজ্য থাকে, সেই সাম্রাজ্যের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী দিয়ে পরিচালিত হয়। উপনিবেশ এখানে প্রণালী চ্যানেল আপনাদের কিন্তু শুরুতেই যেটা বলা হয়েছিল যে 6টা ম্যাপের ক্লাস ছিল। ওই ম্যাপের ক্লাসগুলো একেবারে আনচেঞ্জেবল। তারপরে প্রণালী চ্যানেলটা ওর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর এই যে ম্যাপের মধ্যে কিছু বিষয় আছে, ম্যাপের মধ্যে প্রণালী চ্যানেল কিছু রেখা আছে, যেমন রেখার ধারণা, বিভিন্ন রেখা, এই রেখার সাথে এই রেখা জড়িত, এটা কিন্তু ম্যাপের অন্তর্ভুক্ত। এটাও কিন্তু আমাদের ওই ম্যাপের ক্লাসের মধ্যে হয়ে গেছে। আমরা এখন দেখবো সেটা হলো যে বিরোধ, যে ভৌগোলিক যে বিরোধগুলো এবং এই বিরোধগুলো মীমাংসা কিসের মাধ্যমে হয় সেটা থেকে। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সমুদ্র সীমা থেকে, সমুদ্র সীমা আইন থেকে বেশি প্রশ্ন আসছে এখানে। এই দুইটা বিষয় আমাদের দেখার আছে, একটা হলো বিরোধ আর একটা হলো কিওয়ার্ডস। আমরা ভৌগোলিক বিরোধ দেখি। ভৌগোলিক বিরোধ যদি দেখি, মানে প্রথমে দেখলে বাংলাদেশ, ইন্ডিয়া। আর একটা জিনিস, ভূরাজনীতি দুইটা দেশে ভূরাজনীতি কিন্তু লাগবে। একটা হলো বিডি মিয়ানমার, আর একটা হলো বিডি ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন। বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ মিয়ানমার, এই রিলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ভৌগোলিক বিরোধে গেলেই বা ভৌগোলিক আলোচনার মধ্যে গেলে এই দুইটা বিরোধ থেকে আসে। আবার বাংলাদেশ মিয়ানমার থেকে অনেকবার প্রশ্ন আসে, মানে 4-5বার প্রশ্ন আসছে বাংলাদেশ মিয়ানমার থেকে। যেমন আসছিল যে রোহিঙ্গারা কত সালে নাগরিকত্ব হারায় 1982। তারপরে আসছিল যে আরব মানে মিয়ানমার স্প্রিং, যেটা হলো মিয়ানমার বসন্ত, আসছিল যে ওদের গণতান্ত্রিক বিক্ষোভটা। আরেকবার আসছিল রোহিঙ্গাদের যে মামলার রায়ে সেখানে মিয়ানমারকে কতটি নির্দেশনা দেওয়া হয়েছে, 4টি, এটা পরীক্ষা ছিল। তারপরে প্রশ্ন আসছিল যে মংডু কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ, যেটা 35তম বিসিএস আসছিল, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে মংডু।
বিরোধপূর্ণ, এটা আসছিল। মানে খুব সহজ প্রশ্নও আসে নাই, আবার একেবারে মানে আসে নাই যে এমন না। বাংলাদেশ মিয়ানমার থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন আসছে এটা থেকে। এরপরে হলো যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে তো প্রশ্ন আসি, ওখানে তো আসবেই। যেমন এর আগে কতটি চুক্তি হয়েছে সেটা আসছিল, 7টি চুক্তি। বাংলাদেশ ইন্ডিয়া থেকে প্রশ্ন আসছিল যে তিস্তা নদীর উৎপত্তি করো তো কি জানি যেটা সিকিম পর্বতমালা, তিস্তা নদীর উৎপত্তি আসছিল। বাংলাদেশ ইন্ডিয়া থেকে মানে রিসেন্ট ইস্যুসগুলো যেগুলো চুক্তি হয়েছে বা রিসেন্ট সাপোর্ট ছিল যে কবে ছিটমহল বিনিময় হয় 31 আগস্ট 2015, এরকম প্রশ্নগুলো অনেক আসছে। অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক পরীক্ষায় থাকি, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে 3টা দেশ পরীক্ষায় থাকি, একটা হলো চায়না, ইন্ডিয়া, আর একটা হলো ইউএসএ। এই 3টা দেশ থেকে প্রশ্ন থাকে, কিন্তু আমি দেখলাম যে 3টা না, এখানে 4টা দেশ পরীক্ষায় থাকে। একটা হলো মিয়ানমার থেকে পরীক্ষায় থাকার সময় অনেক বেশি, কিন্তু ওখানে চায়না, ইন্ডিয়া, ইউএসএ 3টা মিলিয়ে 2টা প্রশ্ন হলেও হয়, অথবা অনেক সময় 3টাও হয়। চায়না ছাড়া প্রশ্ন হয় না, ইউএসএ ছাড়া প্রশ্ন হয় না। ইউএসএর আপনি দেখেন অসংখ্য প্রশ্ন আসছে, এমনকি এমন আসছে যে যে ডেলিগেট, যে কতজন ডেমোক্র্যাট পার্টির ডেলিগেট কয়জন ছিল 2020 সালে যখন জো বাইডেন যখন নমিনেশন পায়, তখন ডেমোক্র্যাট পার্টি কতজন ডেলিগেট লাগে। এরপরে এমনও আসছে যে গুয়ামের গভর্নর আসছে, কারণ ওই সময় 17-18 সালে তখন গুয়াম এটা ছিল উত্তর কোরিয়ার হুমকিতে, এবং ইউএসএ ট্রাম্প ছিল প্রেসিডেন্ট তখন। এই গুয়ামে এখানে কাছাকাছি সময় ওখানে বোমা মানে বোমা পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। আরেকটা বিষয়, যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের বাইরে একটা অঞ্চল আছে যেখানে তাদের দেশ ছাড়া, অর্থাৎ তাদের অঙ্গরাজ্য ছাড়া, যেখানে সরাসরি ওদের গভর্নরের শাসন এবং ওদের পাসপোর্ট ব্যবহারকারী, সেটা হলো গুয়াম। যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরে, আলাস্কাও অনেক দূরে, কিন্তু দুটো কিন্তু অঙ্গরাজ্য। এই দুটো কিন্তু যুক্তরাষ্ট্রের 49 এবং 50তম অঙ্গরাজ্য। কিন্তু বেসিক্যালি এই দুটো অঙ্গরাজ্যের বাইরে যে অনেক ভূখণ্ড আছে, পৃথিবীতে কমপক্ষে 839টা, ইউএসএ কমপক্ষে 839টা সামরিক ঘাঁটি আছে, এবং এই ঘাঁটিগুলো কিন্তু ওদের পাসপোর্ট ব্যবহারকারী না। যেমন গোয়ান্তানামো বে আছে, তারপরে হলো আপনার ওকিনাওয়া আছে জাপানে, তারপরে দিয়েগো গার্সিয়া সেখানে কিছু আছে, জিবুতিতে আছে, বাহরাইনে আছে, এরকম অনেক ঘাঁটি আছে। কিন্তু এই ঘাঁটিগুলো কিন্তু মানুষগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের বহন করে না, পাসপোর্ট বহন করে না। কিন্তু গুয়াম একটা জায়গা ছিল যেটা উত্তর কোরিয়ার খুব কাছাকাছি, মানে 2000 কিলোমিটারের মধ্যে। সেখানে উত্তর কোরিয়ার কাছাকাছি হওয়ার পর ওই গুয়ামটা উত্তর কোরিয়া একটা থ্রেটফুল ছিল, উত্তর কোরিয়া হুমকিতে ছিল। তখন দেখা গেল যে গুয়ামে আসলে সবাই হলো ইউএস পাসপোর্টধারী, এবং ওই ভূমির মালিকও ইউএসএ, কিন্তু এটা অঙ্গরাজ্য না। আর এখানে সামরিক ঘাঁটি থাকে। আর এই গুয়ামের এখানে মানে সরাসরি গভর্নর যদি থাকে, তাহলে এই জন্যই প্রশ্ন দিয়েছে গভর্নরের নাম কি, মানে বুঝিয়েছে যে আসলে যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের বাইরে নিজের পাসপোর্টধারী একটা অঞ্চল কোনটা, সেটা গুয়াম। যাও, এই প্রশ্ন কিন্তু আসছে যুক্তরাষ্ট্র থেকে। তাই এই জন্য আপনার এটা বুঝতে হবে যে মিয়ানমার এবং বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে ব্যাপক এখানে গুরুত্বপূর্ণ। এখানে যাও, এখানে বিরোধে আসি, বাংলাদেশ ইন্ডিয়া থেকেই যাই। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে বিরোধ কি নিয়ে যদি দেখি, 1 নম্বরে এখানে বিরোধ হলো, 1 নম্বরে বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধ হলো বিরোনিয়া সীমান্ত। এটা এখনো মানে সমাধান হয়ে গেছে, সমাধান 2015, কিন্তু দাবি আছে। এটা ফেনীতে অবস্থিত, বিরোনিয়া ফেনী। পাল্লাতুল চা বাগান আছে, চা বাগান। এটা হলো মৌলভীবাজার। এটা এখনো দুই পক্ষেরই দাবিদার। মহুরীর চর এখানে ফেনীতে অবস্থিত, ফেনী নদীর মোহনায় অবস্থিত। এখানে দুইটা দেশই বলে যে এটা তাদের নদীর কারণে এটা উৎপত্তি হয়েছে। তারপরে বিরোধের মধ্যে একটা বিষয় হলো যে পানি বন্টন নিয়ে বিরোধ। বিশেষ করে 3টা যে মানে বাঁধ আছে, একটা ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ,
ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, আর একটা হলো টিপাইমুখ বাঁধ। টিপাইমুখ বাঁধ, এই ফারাক্কা বাঁধ হলো পশ্চিমবঙ্গে, তিস্তা বাঁধ পশ্চিমবঙ্গ, টিপাইমুখ বাঁধ হলো মণিপুর রাজ্যে, মণিপুর। ফারাক্কা বাঁধ হলো গঙ্গা নদীতে, গঙ্গা বা পদ্মা নদীতে, তিস্তা নদীতে। এটা হলো বরাক আর তুইভাই, বরাক তুইভাই নদীতে, বরাক তুইভাই। এই ফারাক্কা বাঁধ এটার ফলে যেটা হয়েছে, এটা বেসিক্যালি ফিডার খালের মাধ্যমে, ফিডার খালের মাধ্যমে ব্র্যাকেটে 26 কিলোমিটার এই খালটার দৈর্ঘ্য, মাধ্যমে হুগলি নদীতে পানি অপসারণ, হুগলি নদীতে পানি অপসারণ। তার মানে হুগলি নদীতে পানি অপসারণ, এখানে পানিটা নিয়ে বেসিক্যালি এই ফারাক্কা নদী অর্থাৎ গঙ্গার এই কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি করে, কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি করে। আর তিস্তা এটা বেসিক্যালি ওদের হলো যে আন্তঃসীমান্ত নদীর অন্তর্ভুক্ত, এটা হলো যে ওদের একটা আছে, সেটা হলো আন্তঃসংযোগ প্রকল্প, আন্তঃসীমান্ত না, আন্তঃনদী সংযোগ প্রকল্প, বেসিক্যালি এটা কি এই প্রকল্পের অন্তর্ভুক্ত। দেখাচ্ছি না টিপাইমুখ বাঁধ, এটা হলো যে ওরা বিদ্যুৎ উৎপাদন করবে, উদ্দেশ্য হলো বিদ্যুৎ উৎপাদন, এবং এটার ফলে বেসিক্যালি আমাদের মেঘনা ক্ষতিগ্রস্ত হবে, মেঘনার ক্ষতি হবে। বাদ তিনটা আমি দেখাচ্ছি। বিষয় হলো যে আন্তর্জাতিক সংযোগ প্রকল্পটা কি, এটা ওদের 1997-এ অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল তখন এটা মানে সমস্যার বিষয় ছিল। এটা দেখি আমরা ধরে নিচ্ছি এটা বাংলাদেশে, এটা বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মধ্যে দেখা গেছে যে মানে কমপক্ষে 57টা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, 57 নদী প্রবেশ করে বাংলাদেশে। এর মধ্যে 54টা নদী হলো মানে নদী প্রবেশ করে 57টা না, মানে আন্তঃসীমান্ত নদী 57টা, দুই দেশের আন্তঃসীমান্ত নদী, আন্তঃসীমান্তের মধ্যে 54টা হলো বিডি ইন্ডিয়ার মধ্যে, আর 3টা হলো বিডি মিয়ানমারের মধ্যে, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে 3টা। এই বিডি ইন্ডিয়ার মধ্যে 53টা ইন্ডিয়া থেকে বাংলাদেশ, ইন্ডিয়া টু বিডি বাংলাদেশ। আর এর মধ্যে একটা হলো যেটা কুলিক নদী, ঠাকুরগাঁও কুলিক নদী, এই একটা নদী হলো বিডি টু ইন্ডিয়া। আর এই 3টার মধ্যে মানে দুইটা হলো ইন্ডিয়া টু মিয়ানমার টু বিডি, আর একটা এটা হলো বিডি টু মিয়ানমার। দুইটা এখানে হলো সাঙ্গু এবং এটা হচ্ছে নাফ এবং সাঙ্গু, নাফ প্লাস সাঙ্গু। আর যেটা বাংলাদেশ থেকে মিয়ানমার, যেটা মাতামহরি, সাঙ্গু, নাফ, মাতামহরি, এই 3টা নদী হলো মিয়ানমারের সাথে, সাঙ্গু, নাফ, মাতামহরি। সাঙ্গু, নাফ হলো মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে, আর বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছে এটা হলো মাতামহরি। যা এইখানে বিষয় হলো এই নদীগুলো প্রবেশ করেছে, এইগুলোর গতিপথ পরিবর্তন করে এখানে তো বিশাল ভারত, এই ভারতের এই অঞ্চলে পানি নেওয়ার জন্য
অর্থাৎ এই নদীগুলো থেকে পানি অপসারণ করা হবে। যেমন গঙ্গা নদীটা বাংলাদেশে আসছে, এখান থেকে বাদ দিয়ে এই পানিটাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা বন্দরে। হুগলি নদীতে নেওয়া যাচ্ছে কারণ কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি পাবে। ঠিক তেমনি এরকমের এই অঞ্চলের যে নদীগুলো, এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে, সেজন্য এদিকে প্রবেশকারী নদীগুলোকে গতিপথ পরিবর্তন করার একটা কর্মসূচির নাম হলো আন্তঃনদী সংযোগ প্রকল্প। এবং এখান থেকে কমপক্ষে 37 নদী বাংলাদেশে প্রবেশকারী 37টা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাবে। ওরা 1996-এ এই পরিকল্পনাটা করছিল, পরে 1997 এটা পাস হয়। হাইকোর্টে আবার এটা স্টে অর্ডার ছিল। এইটাই আবার 2019 সালে ওরা নতুন করে মানে সুপ্রিম কোর্ট থেকে বলছে যে না, এই প্রকল্প করা যাবে। আর ওরা বলছে যাবে না, মানে আগের বলছিল কোর্ট বলছিল যাবে না, পরে বলে এই সুপ্রিম কোর্ট বলছে যে যাবে। এরপরই বাংলাদেশের সাথে একটা মানে আস্তে আস্তে প্রবলেমটা আরো বেশি ক্রিয়েট হয়। আর এই নদীগুলো যদি নিয়ে যায়, আমাদের কিন্তু নদীগুলো মরে যাবে, আমাদের এই নদীগুলো মরে যাওয়ার একটা আশঙ্কা আছে। সেজন্য দুই দেশের মধ্যে বড় একটা সমস্যা হলো যে পানি বন্টন। ইতিমধ্যে দুই দেশের মধ্যে আরেকটা প্রবলেম তৈরি হয়েছে, এটা হলো যে ট্রান্সশিপমেন্ট বাতিল। এই ট্রান্সশিপমেন্ট বাতিলের একটা বিষয় আছে। ট্রান্সশিপমেন্ট বাতিল, যেটা ভারত বাতিল ঘোষণা করছে, ভারত বাতিল ঘোষণা করে, তারিখটা লাগবে না, তারিখটা তো মনে নেই, এই তো 15 দিন 7 দিন 10 দিন, গত শুক্রবারের আগে শুক্রবার মনে হয়, তাহলে ধরা যায় যে 11-12 এপ্রিল দিকে হবে, তারিখটা লাগবে, তারিখটা খুবই ইম্পর্টেন্ট। আর 6 নম্বর যেটা হলো যে দুই দেশের মধ্যে সম্পর্কের আরেকটা প্রবলেম কি, সেটা হলো সীমান্ত হত্যা। এই সীমান্তে দেখা যায় বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা বছরে অন্তত 23 থেকে 24 জনকে হত্যা করে সীমান্তে। এটা একটা খুব আশঙ্কাজনক বিষয় যে ওরা মরণাস্ত্র ব্যবহার করে সীমান্তে। এই মরণাস্ত্র ব্যবহার না করার জন্য দুই দেশের মধ্যে চুক্তিও হয়েছে। দুই দেশের মধ্যে দুইটা প্রতিষ্ঠান আছে, যে জেবিডব্লিউসি আর একটা হলো জিআরসি। জেবিডব্লিউসি একটা হলো জিআরসি। জিআরসি হলো জয়েন্ট রিভার কমিশন। এই কমিশনটা হয়েছে 1972-তে। আর জেবিডব্লিউসি জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হয়েছে। এটা পানি সম্পদ মন্ত্রী, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পানি সম্পদ। জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ এটা 2003 সালে হয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, যে তারা যৌথভাবে কাজ করবে। কিন্তু বেসিক্যালি যেটা হয়েছে যে এই জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপে একচ্ছত্র আধিপত্য থাকে হলো ভারতের। জিআরসি তো ভারতের আধিপত্য, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন খুবই গভীরভাবে পড়তে হবে, কারণ এখানে এখন সময়টা তো আরো বেশি ভালো না। এখনকার সময়টা হলো যে মনে করছেন আমরা বলি দিল্লি না ঢাকা, ওরা কি শোনে না, এটা শোনে। আমাদের আসলে এই স্লোগানটা না দেওয়াটা উত্তম, মানে এটার মাধ্যমে তারা থ্রেটফুল হয় না, বেসিক্যালি তাদের গুরুত্বটা প্রকাশ পায়। আপনি প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামাচ্ছেন, এখানে একটা প্রতিপক্ষের একটা গুরুত্ব থাকতে পারে, প্রতিপক্ষকে সেটা বুঝতে দেওয়াটা হলো বোকামি। ডিপ্লোমেসিতে এটা অ্যালাউ করে না। ডিপ্লোমেসি কখনোই যুদ্ধকে অ্যালাউ করে না, ডিপ্লোমেসি হিংসাকে অ্যালাউ করে না। ডিপ্লোমেসি মানে হলো যে পিসফুল কোঅপারেশন এবং পিসফুল কোএক্সিস্টেন্স। পিসফুল কোঅপারেশন হলে শান্তিপূর্ণ সহযোগিতা থাকবে অথবা শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে। তোমার অবস্থান আছে, আমার অবস্থান, যদিও কোএক্সিস্টেন্স বা সহাবস্থান কখনোই শান্তিপূর্ণ হয় না, উত্তেজনা করা হয়। তার মানে এখানে শব্দটা ব্যবহার করে পিসফুল, আসলে কিন্তু এটা উত্তেজনা কর। কিন্তু পিসফুল ব্যবহার করে ডিপ্লোমেসির কারণে। ডিপ্লোমেসি অলওয়েজ যেটাকে বোঝায় সেটাকে বোঝায় যে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা, রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন। পিসফুল হয়তো কোঅপারেশন হবে, নয়তো কোএক্সিস্টেন্স হবে, পিসফুললি হবে। আমরা তো যেটা বলতেছি এটা কিন্তু ডিপ্লোমেসি না। দিল্লি না ঢাকা বলতেছি, ওরা যেটা বলে সেটাও তো হচ্ছে না। ওরা তো
মানে ব্যাপকভাবে ওদের মিডিয়া ফলসিফিকেশন করে আমাদেরকে নিয়ে, ওদের মিডিয়া ফলসিফিকেশন করে, ওদের পলিটিক্যাল লিডাররা তারা পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে কথা বলে, তারপর ওদের পার্লামেন্ট ভবনের সামনে যে ম্যাপ আছে সেখানে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে, যদিও তারা বলছে এটা অনেক আগের, অর্থাৎ 14 শতকের একটা ম্যাপ, সেটাকে তারা দেখিয়েছে। কিন্তু এটা তো একটা মানে আমাদের মানে থ্রেট টু আর সভারেন্টি, আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত। ওরা যেটা বলে সেটা হচ্ছে না, কিন্তু আমাদেরটাও হচ্ছে না। আমরা যে দিল্লিটা ঢাকা বলি, এটা কিন্তু ওদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর যেটা হলো যে আমরা যেটা করেছিলাম যে ওদের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগে যেটা বুয়েটে মানে বুয়েটে পায়ের নিচে পাদলিত করা হয়েছে, তার প্রতিক্রিয়া ওরা কিন্তু কলকাতা এবং ত্রিপুরা আমাদের হাই কমিশনার আক্রমণ করেছিল। তো যাই হোক, এখন ভৌগোলিক বিরোধের মধ্যে যেটা বিষয় সেটা হলো বিডি মিয়ানমারের মধ্যে আসলে বিষয় কি। এখন বিডি মিয়ানমার বেশি ইম্পর্ট্যান্ট। যেমন যদি দেখেন ওদের মধ্যে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যেটা মানে বিরোধ, একটা হলো মংডু যেটা পরীক্ষা, এটা হলো কক্সবাজার রাখাইন এর মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত মংডু। তারপরে হলো একটা হচ্ছে মংডু, একটা হচ্ছে যে মংডু সংডু, মনে হয় সংডু, দুইটা। এরপরে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যদি বলেন সবচেয়ে বড় যেই ইস্যুটা এখন, সেটা হলো যে রোহিঙ্গা প্রত্যাবাসন। এই রোহিঙ্গারা যদি বলা হয় প্রথম আসে কবে, প্রথম বাংলাদেশে আসে 1978। দ্বিতীয়বার যেটা মানে স্রোত যেটা এমনি আসছে তো অনেকবার, দ্বিতীয়বার আসে 1991-এ, 1991 সালে। আর তৃতীয়বার যে স্রোতটা শুরু হয় সেটা হয় 2016 সালে। 2016 সালে 27 আগস্ট, 17 সালে 26 আগস্ট 2017 সালে তৃতীয়বার। তার মানে এই 3বার তাদের স্রোত হয়, এবং এরা কিন্তু হলো ডিসপ্লেসড পিপল অফ মিয়ানমার নামে, displaced people of Myanmar নাম। তাদের কিন্তু নামটা হলো displaced people of Myanmar, বাংলাদেশে না। এই নামটা বাংলাদেশ কিন্তু সরাসরি রোহিঙ্গা বলে না। রোহিঙ্গা বললে কি হবে, যে ওদের রোহিঙ্গা জাতিগোষ্ঠীর মধ্যে ওদের বাঙালির একটা কানেকশন আছে 782 খ্রিস্টাব্দের ওই সময়। তাহলে ওরা বাঙালিদের প্রতি চাপিয়ে দেবে যে না, দে আর দ্য অরিজিন অফ বাংলাদেশ। এই জন্য বাংলাদেশ নামকরণ করেছে যে ডিসপ্লেসড পিপল অফ মিয়ানমার, আর কালার নামে ডাকে হলো মিয়ানমার। আর মিয়ানমার তাদেরকে কালার বলে, বর্ণ বলে একটা, যে মিয়ানমারে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হয় জাতিগোষ্ঠীর ভিত্তিতে। এটা কিন্তু মনে রাখবেন, মিয়ানমারে নাগরিকত্ব প্রদান করা হয় জাতিগোষ্ঠীর ভিত্তিতে। মিয়ানমারের নাগরিকত্ব প্রদান করা হয় জাতিগোষ্ঠীর ভিত্তিতে, মানে জন্মসূত্রে বা বসবাস সূত্রে না। আমরা সাধারণত পৃথিবীতে যেটা হয়, জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয় না, দেওয়া হয় আর হলো বসবাস সূত্রে, কিন্তু ওদের এই দুইটাকে দেওয়া হয় না, ওরা জাতিগোষ্ঠী ভিত্তিতে দেয়। এবং 1982 সালে ওরা রোহিঙ্গাদেরকে রাষ্ট্রহীন জনগোষ্ঠী করে, অর্থাৎ 1982 সালে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাষ্ট্রহীন জনগোষ্ঠী বলে। রাষ্ট্রহীন জনগোষ্ঠী হিসেবে এনলিস্টেড করে। তারা কোনো রাষ্ট্রের জনগোষ্ঠী না, এইটা বুঝিয়েছিল মিয়ানমার। এখন হলো যে এ পর্যন্ত আসলে প্রায় 13 লাখ রোহিঙ্গা
এরা বাংলাদেশে বসবাস করে, আসে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। এবং এটার জন্য যেটা মৌ স্বাক্ষরিত হয়, মৌ যেটা হলো রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন। রিপ্যাট্রিয়েশন জন্য মৌ স্বাক্ষরিত হয় 2017 সালের 23 নভেম্বর। 2017 সালের 23 নভেম্বর একটা মৌ স্বাক্ষরিত হয়েছে, যেটা এখন পর্যন্ত স্টিল নাও এটা মানে রেটিফাইড বা হলো কার্যকর হয়নি, এখন পর্যন্ত কার্যকর হয়নি। এবং এই জন্য আসলে মিয়ানমার সরকার দায়ী। কার্যকর হয়নি যেটা বলছে তারা, যে সম্প্রতি হলো গত মার্চে, যেটা সম্প্রতি বিমস্টেক সম্মেলনে, না এপ্রিল 5 তারিখে বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি প্রকাশ করে। 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি প্রকাশ করে। এখানে যে বিক্রয়টা হলো সেটা হলো যে ওরা আসলে 1,80,000 রোহিঙ্গা ওরা কিন্তু নিজেরা তালিকা দিবে এবং নিজেরা তালিকা করে তালিকা এখনো হস্তান্তর করা হয়নি। কিন্তু বেসিক্যালি প্রত্যাবাসন, রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন, এটা কিন্তু আসলে এমনি হয় না। আপনি পাঠাই দিলে রিপ্যাট্রিয়েশন হবে না। আমি যদি পাঠাই দিই যে ভাই তুই যা, এটা কিন্তু রিপ্যাট্রিয়েশন হবে না। রিপ্যাট্রিয়েশনটা হলো যে তাকে স্বেচ্ছায় যেতে হবে এবং এখানে কোনো জোরপূর্বক ফোর্সফুলি হবে না, ভলান্টারি হবে। ভলান্টারি সেন্ড ব্যাক, এটা স্বেচ্ছায় হতে হবে। আর যদি এটাকে বলে যে ফোর্সফুলি হলে এটা কখনোই রিপ্যাট্রিয়েশন হয় না, এটা পুশ ব্যাক হয়। এটা আসলে কোনো ডিপ্লোমেসির মধ্যে না। ডিপ্লোমেসি কখনোই ফোর্সফুলিকে অ্যালাউ করে না। এবং আরেকটা বিষয় হলো যে আপনার প্রত্যাবাসনের কয়েকটা শর্ত আছে। একটা হলো স্বেচ্ছায় যেতে হবে এটা, আর যাওয়ার আগে 3টা পরিবেশ নিশ্চিত করতে হবে। যে সোর্স স্টেট বা সেন্ডিং স্টেট, অর্থাৎ পাঠাইছে কারা, মিয়ানমার, বা সোর্স স্টেটকে মিয়ানমারকে কমপক্ষে 3টা পরিবেশ নিশ্চিত করতে হবে। একটা হলো জীবনের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, বাসস্থানের অধিকার। বাসস্থান দিতে হবে তাদের, সেই যে তুমি এখানে থাকবে, এটা তোমার টেরিটরি, এখানে তোমার রাজত্ব, মানে এটাই তোমার ভূমি। আর দিতে হবে তাকে একটা জীবিকা, যে ওখানে গেলেই হবে না যে তুমি খালি যাবা আর তোমাকে খালি খাবার দিবে 3 বেলা, তুমি ওখানে 3 বেলা খাবা, সেটা না। তোমার একটা কর্ম থাকবে, সে কর্ম থেকে তুমি ইনকাম করবে। এখন বলা হবে যে তুমি একটা সেলাই মেশিন পাবে, তুমি একটা গরু পাবে, বা তুমি একটা চাকরি পাবে, তুমি একটা ব্যবসা পাবে, দোকান পাবে, ব্যবসা পাবে, এই নিশ্চয়তা দিতে হবে। এরপরে হলো যে তাকে জীবন নিরাপত্তা, যে আমি ওখানে গেলে ওখানে আমার কখনোই যে পারসিকিউশন অফ ফিয়ার অফ পারসিকিউশন, অর্থাৎ আমার যে ওখানে যাবো সেখানে যেন আমার লাইফের জন্য কোনো নিরাপত্তাহীনতা না থাকে। এই 3টা জিনিস নিশ্চিত হলেই ওখানে হবে। বেসিক্যালি এটা ইটস নট দ্য ডিপ্লোমেসি, ডিপ্লোম্যাটিক সাকসেস অফ ইউনুস, এটা আমরা যেটা ফেসবুকে প্রচার করছি, অ্যাবসলিউটলি ইজ রং এবং ইটস ফলস। এখানে কোনো ডিপ্লোমেসি কোনো প্রয়োগই হয়নি। প্রয়োগ হয় তাহলে কেন মিয়ানমারের কথা বললো? কারণ মিয়ানমারের যে রাখাইন রাজ্য, এই রাজ্যটা আরাকান আর্মি দখল করে নিচ্ছে। এখানে 17টি জেলার মধ্যে 14টি জেলা কিন্তু আরাকান আর্মি দখল করে গেছে, বাকি 3টা জেলা আছে। সেজন্য ওখানে যদি আরাকান আর্মির সাথে ফাইট করার জন্য যাদেরকে দরকার, সেটা হলো এখানে 1,80,000 যদি নেয়, এই 1,80,000 হবে রোহিঙ্গা জনগোষ্ঠীর, রোহিঙ্গাদের মধ্যে যারা পুরুষ তারা, এবং তাদেরকে দিয়ে যুদ্ধ করাবে। বেসিক্যালি এইটা। এবং এটা রোহিঙ্গা স্টিল তারা জানে যে তাদেরকে ওখানে নিয়ে যুদ্ধ করাবে জোরপূর্বক, আরাকান আর্মির সাথে তাদেরকে সরাসরি ফাইট করতে হবে। তাহলে কি হচ্ছে ওখানে, তারা কিন্তু আর ফোর্সফুলি তারা কিন্তু আর ভলান্টারিলি তারা কিন্তু যাবে না। তাদেরকে ফোর্স করা হলে যাবে, আর ভলান্টারিলি তারা যাবে না। যদি ফোর্স করি, দ্যাট নেভার বি এ রিপ্যাট্রিয়েশন, তখন এটা হবে সেন্ড ব্যাক বা পুশ ব্যাক। এটা হবে জোরপূর্বক আমি তাদেরকে ফেরত পাঠাচ্ছি।
স্বেচ্ছায় যেতে হবে, এটা হবে মানে আপনার প্রত্যাবাসন। প্রত্যাবাসনের শর্ত হলো 3টা। 1, জীবন নিরাপত্তা। 2, জীবিকার নিশ্চয়তা। 3, বাসস্থানের নিরাপত্তা বা বাসস্থান প্রদান, বাসস্থানের অধিকার। অর্থাৎ আপনি পাঠাই দিলে সেটা কিন্তু রিপেট্রিয়েশন হবে না। তো এখানে যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশের যেই অংশটা, এই যে এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু পুরোটা রাখাই, এখান থেকে এই পর্যন্ত এটা রাখাই, এত বড় না। এই এদিকটা এখানে কিন্তু একটা কর্নার আছে, এখানে এটা উপসাগরের মতো আর কি একটা স্রোত ঢুকছে। এরপরে এই জায়গাটা হলো মিয়ানমার, এটা মিয়ানমার। এইটা হলো রাখাইন। আর এখানে হলো নাইপিদো, যেটাকে আমরা ওদের রাজধানী বলি, নিপিদো। তো এই রাখাইনটা হলো একেবারে কক্সবাজার বান্দরবানকে ঘেঁষে, এবং এইখানটায় 17টা ডিস্ট্রিক্টের মধ্যে 14টা কিন্তু অলরেডি আরাকান আর্মির দখলে। ওদের ফাইট করার জন্য আসলে ওরা রোহিঙ্গাদেরকে নিতে চায়। আর সবকিছু তো ফেসবুকে আপনারা বলতে পারেন না বা বলার না। ফেসবুকে যখন হাইপ চলে সবাই খালি থ্যাঙ্কসই দেয়। আসলে হাইপের পরে চলতে হয়। মানে একটা জিনিস হলো কি, পারসেপশন ইজ ফ্যাক্ট। আপনি মানুষ কেমন, পারসেপশনটা ঠিক থাকতে হয় যে না তার দ্বারা ভালো কিছু হবে। এই পারসেপশনটার কারণেই আসলে আমরা এগুলো বিশ্বাস করি। আগের সরকারের প্রতি এটা পারসেপশন ছিল যে না এরা দেশ বিক্রি করে দিচ্ছে, এরা দেশের কিছু করতেছে না। এখন মনে হচ্ছে না দেশের সব পজিটিভ করতেছে। আমি বাস্তবতা হলো 2016 সালে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে যে বাংলাদেশের 23 বছরের দায় দেনা বাংলাদেশকে পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে কয়েকশো বিলিয়ন ডলার বাংলাদেশের কাছে পাকিস্তান পায়। পাকিস্তান দাবি করে যে তাদের 23 বছর যে বৈদেশিক লোন গ্রহণ করেছে, বৈদেশিক দায় ও দেনা, এবং এটা নিয়ে কিন্তু 37তম বিসিএস রিটেন পরীক্ষায় প্রশ্ন আসছে। 37তম বিসিএস রিটেন পরীক্ষার প্রবলেম সলভিং এর প্রশ্নটা এইটা। পাবলিক তো জানে না, পাবলিকে দেখা যাচ্ছে আরো উল্টো টাকা চায় বাংলাদেশ, পিঠেই রাখবে না কিছু, ঠিক আছে? মানে আন্দাজে কথা বলি আমরা খালি। আমি প্রশ্নটা পড়াই শুনে আপনি দেখেন 37তম বিসিএস এ কি প্রশ্নটা আসছিল। প্রশ্নটা আসছে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু ঐমুখিত সমস্যা রয়ে গেছে। এর মধ্যে একটি হলো সম্পদ ও ধার দেনা সংক্রান্ত। সম্প্রতি পাকিস্তান এই বিষয়ে কিছু মতামত প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে সমস্যাটি নিরসনে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আলোচনা করে। অর্থাৎ ওরা কিন্তু আমাদের কাছে টাকা চাইছে। আরো এই বইটা কিন্তু ভালো, আপনারা কিন্তু এই ইন্টারন্যাশনাল বাংলাদেশ যদি কাছাকাছি পান তাহলে কিনে রেখে দেন টেবিলে। কারণ আবার আগামী বছর আপনাদের রিটার্ন দিবেন, 47,000 রিটার্ন দিবেন, তখন দেখা যাবে যে পুরাতন বই খুঁজবেন, অনেক খুঁজে, কারণ একটু দেরি হয় তো, রিসেন্ট নিয়ে বের হয় গেল। তো যাই হোক, এখানে আমি কি বলছিলাম সেটা হলো যে আরেকটা বিষয়, 2টা বই কিন্তু খুব রিসেন্ট ইস্যুস নিয়ে। যদি কেউ একবার রিডিং দেন তার কিন্তু অনেক ভালো হবে। পিডি পরীক্ষাটাও কিন্তু অনেক আয়ত্তে আসবে যদি কারো প্রিপারেশন ভালো থাকে। আচ্ছা, তারা কিন্তু টাকা চাইছে অলরেডি, আর আমরা নাকি 4.2 বিলিয়ন ফেসবুকে ধন্যবাদ দেওয়া শুরু হয়ে গেছে আন্দাজে। ভাই, ফেনীতে বন্যা হয়েছে, সেখানে সরকার কি বলছে যে ফেনীতে প্রত্যেকটা মানুষকে মানে ক্ষতিগ্রস্ত ঘর তুলে দেবে, 1,000 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। একটা ঘর হয়েছে? কোনো নিউজ পাইছেন যে আজকে 9 মাস হয়ে গেছে যে বন্যা হয়েছে? একটা ঘরকে পায় নাই। মানে পারসেপশন ক্লিয়ার থাকে, কিন্তু কথা কি, ইলন মাস্ক চলে আসছে, ইলন মাস্ক আসবে, কি অবস্থা তা জানি কিনা। স্টারলিংকের সুবিধা এবং সুবিধা অনেক যদি কেউ ব্যবহার করে, কিন্তু এখানে যে মানে 50 জনের বেশি ব্যবহার না করার নিষেধ আছে, কিন্তু বলছে যে 450 জন একটা দিয়ে ট্রান্সমিটার দিয়ে ব্যবহার করতে পারবে। ট্রান্সমিটার না যদি বলে চ্যানেল মনে হয়, আর কিন্তু খুবই ব্যয়বহুল, পার্সোনালি ব্যবহার করা যাবে না।
পার্সোনালি ব্যবহার করা যাবে না, কিন্তু স্টার্টিং আসলে আমাদের কিন্তু মানে টেকনোলজি কিন্তু ব্যাপক চেঞ্জ হয়ে যাবে, আমরা কিন্তু অনেক ফাস্ট হব এবং সবাই দেখা যাবে যে ইউজ টু হয়ে গেলে দেশের উন্নতি সম্ভব যে কোনোভাবেই। ইলন মাস্ক আসার কথা না, কিন্তু তারপরেও ইলন মাস্ক আসবে এরকম নিউজ আমরা ছড়াই দিচ্ছি। তো বেসিক্যালি আমরা হাইপের উপরে চলি আর পারসেপশন মানে রং পারসেপশন নিয়ে চলে, যেটা হইলে মনে হয় আসলে কাজ হবে। তো আমি যে কোথায় ছিলাম সেটা হলো যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন আসলে পসিবল কিনা, এটা আসলে এখনো ডিপেন্ড করবে। একটা জিনিস কি জানেন, আমরা ডিপ্লোমেসি খুব কম বুঝি, যে আমাকে মাঝে মাঝে হাসি আসে যে আসলে বাস্তবতা কিন্তু এর ধারে কাছে না। আপনার চায়নার মাধ্যমে যদি রোহিঙ্গা ইস্যুর সমাধান হয়, এটা ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ মানবে না। এবং তারা কিন্তু একবার নিউজ করেছিল গত 2023 সালে, যখন একটা চীনের মাধ্যমে যে মানে 400 কতজন ফেরত যায়, তখন এটা কিন্তু পশ্চিমারা কিন্তু নিউজ করেছে যে ফোর্সফুল্লি সেন্ড ব্যাক। দিস ইজ মানে বাংলাদেশের অ্যাগেনস্টে বলছে যে এটা আসলে একটা জোরপূর্বক বিতরণ, এটা বলছে আর কি। জোরপূর্বক বিতরণ করাটা ডিপ্লোমেসিতে যায় না। এবং তারপরে কিন্তু ইউরোপিয়ান এবং ইউএসএ তারা কিন্তু আমাদের সাহায্যটা কমাই দিয়েছে। এবং WFP তারা আমাদের $12 করে দিত প্রতি মাসে, $12 যে পার রোহিঙ্গা, সেটা কিন্তু এখন $6 দিবে, পার রোহিঙ্গা $6 দিবে। একজন রোহিঙ্গা $6 করে সাহায্য হবে WFP থেকে। তারপরে UNHCR কিন্তু $77 মিলিয়ন একটা প্রজেক্ট ছিল, সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশকে তারপরেও কিন্তু বছরে 400 থেকে 500 কোটি টাকা ব্যয় করতে হয়। গতবার মনে হয় 413 কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশ, নয়তো এটা হাজার হইতো, মানে 4000, 5000 বা 50,000 কোটি টাকা কিন্তু ব্যয় করতে হইতো যদি পশ্চিম মানে আমাদেরকে সাহায্য না করতো। তো বেসিক্যালি এটা হলো বিষয়। এখন আসি আমরা বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যে আর কি আছে বিরোধের মধ্যে। আরাকান আর্মি একটা ফ্যাক্ট। আরাকান আর্মি, এই আরাকান আর্মি এরা বেসিক্যালি চায়, এদের চাওয়াটা হলো যে তারা পুরো রাখাইন, চীন প্রদেশ, গিরি পার্বত্য চট্টগ্রাম সহ সুবিস্তৃত স্বাধীন ভূখণ্ড করা চায়। পার্বত্য চট্টগ্রাম বলতে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, তারা কিন্তু কক্সবাজারকে চায় না। আর এই রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই 3টা অঞ্চলে এখানে কমপক্ষে 14 থেকে 15 লক্ষ উপজাতি বসবাস করে। এবং এই 14 থেকে 15 লাখ উপজাতিকে নিয়ে তারা ওখানে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চায়। এই আরাকান আর্মি রাখাইনের 17টি জেলার মধ্যে 14টি জেলা দখল করেছে। 17টি জেলার মধ্যে 14টি জেলা দখল করেছে ইতোমধ্যে। এই আরাকান আর্মি এর একটা বিগ থ্রেট দেশের মধ্যে, এবং সম্প্রতি তারা কিন্তু বাংলাদেশের ভূখণ্ড প্রবেশ করে তারা বর্ষবরণের মতো একটা প্রোগ্রাম করে গেছে। আরাকান আর্মি গেল, এরপরে দেশের মধ্যে মানে দেশের মধ্যে বিরোধের একটা বিষয়, আরাকান আর্মি কিন্তু বিডি জাহাজ, বাণিজ্য জাহাজ হাইজ্যাক করেছে, করে। একটা বিষয় হলো সেন্ট মার্টিন 2023 সালে মিয়ানমার সেন্ট মার্টিনকে দাবি করে। সেন্ট মার্টিনকে দাবি করে। সেন্ট মার্টিনকে দাবি করে 2023 সালে। বিরোধের আরেকটা ইস্যুস হলো যে নাফ নদী। এখানে উত্তেজনা বর্তমানে না থাকলেও অতীত সুখকর নয় বা সুখকর ছিল না।
নাফরদি দুই দেশের মধ্যে বিরোধের যে কারণ, সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো সমুদ্র সীমা বিরোধ। সমুদ্র সীমা বিরোধ এটা বাংলাদেশের সাথে কিন্তু 14 সালে শেষ হয়ে যায়। 2014 সালে কিন্তু মামলার রায় হয় এবং বাংলাদেশ জয়ী হয়। 2014 সালে রায় হয় এবং বাংলাদেশ জয়ী হয়। কিন্তু 14 সালে রায় হয় কিন্তু বাংলাদেশ জয়ী হয়, কিন্তু এখানে আপিল করে, মিয়ানমার আপিল করায় স্থবিরতা, যেটাকে বলে স্ট্যাটাস কো। দেশের মধ্যে স্ট্যাটাস কো এই বিষয়ে স্ট্যাটাস কো দেখা যায়। স্ট্যাটাস কো মানে হলো স্থবিরতা, ডিপ্লোম্যাটিক ভাবে এটাকে বলে স্ট্যাটাস কো, আর স্থগিতাদেশ বা স্থবিরতা। রাখাইন কিন্তু বাংলাদেশের মানে রাখাইনের সাথে সীমান্ত মিয়ানমার ছাড়া একমাত্র বাংলাদেশের সাথে আছে। এই জন্য বাংলাদেশ ইনসিকিউরিটির মধ্যে আছে, কারণ আরাকান আর্মি একটা গেরিলা গোষ্ঠী, তাদের সাথে আসলে পিসফুল ডিপ্লোমেসি করা খুবই রিস্কি। দেখেন পৃথিবীতে এখন বিরোধের গুরুত্বপূর্ণ একটা বিরোধের অংশ হলো যে বাবেল মানদেব। বর্তমানে বাবেল মানদেব বা লোহিত সাগরের প্রবেশদ্বার, বাবেল মানদেব, এটা একটা বর্তমান বিশ্বে বিরোধপূর্ণ এবং আলোচিত ইস্যুটাই হলো বাবেল মানদেব বা লোহিত সাগর। দেখেন এখানে এইটা হলো আফ্রিকা, এইটা হলো ইউরোপ, এটা হলো মধ্যসাগর, এটা হলো আটলান্টিক, এই পাশে হলো ইউএসএ। এটা তো বুঝতে পারছি, ইউএসএ এটা দক্ষিণ আমেরিকা, ইউএসএ এটা হলো দক্ষিণ আমেরিকা। এর হলো আরব উপদ্বীপ। উপদ্বীপ বলা হয় তিন দিকে পানি থাকলে এত মধ্যপ্রাচ্য, এই সম্পূর্ণ মধ্যপ্রাচ্য আরব উপদ্বীপ সহ, এখানে ইসরায়েল। এটা হলো আরব সাগর, নিচে ভারত মহাসাগর। এটা হলো লোহিত সাগর বা রেড সি। এটা হলো সিনাই উপদ্বীপ, সিনাই, এখানে সুয়েজ খাল। এইটা হলো সুয়েজ খাল, এটা মিশর, এখানে কিংডম অফ সৌদি আরব। এইটা হলো ইয়েমেন। সৌদি আরব, মিশর পাইলাম, এগুলো রেড সি, এটা আরব সাগর। এখন ব্যাপারটা হলো এই ইয়েমেনের যারা গোষ্ঠী তারা হলো হুথি বিদ্রোহী, এটা হলো শিয়াপন্থী, ইরানপন্থী, শিয়া এবং ইরান হলো এখানে, এই যে ইরান, এটা পাকিস্তান, আর এটা ইন্ডিয়া, এই হলাম আমরা বাংলাদেশ। তো বেসিক্যালি এটা হয়েছে যে হুথি বিদ্রোহী গোষ্ঠী শিয়া সম্প্রদায়, আর এই আরব সাগর এবং লোহিত সাগরকে যুক্তকারী এইটাই হলো বাবেল মানদেব। একটা প্রণালী, যে প্রণালী আরব সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। সমস্যাটা বাড়ছে যে এই হুথি সম্প্রদায় এরা বাবেল মানদেবকে দখলে রাখছে, কারণ এই দখলে রাখছে 7 অক্টোবর
2023 থেকে, যখন হামাস ইসরায়েলে আক্রমণ করে, অর্থাৎ গাজা যুদ্ধ যখন শুরু হয়। এই গাজা যুদ্ধের কারণে এখানে তারা মুসলমানদের অত্যাচার করতেছে, এই জন্য হুতি এই বাবেল মানদের দিয়ে কোনো জাহাজ চলাচল করতে হলে তাকে উচ্চ হারে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে সে এখানে অ্যাটাক করে। তার এখন আয়ের উৎসই হলো এখানে চাঁদা, এবং পশ্চিমা জাহাজ হলে তাকে আক্রমণ করে। এই জন্য এইটা হলো উত্তর মশা অন্তরীপ, এখানে উত্তর মশা অন্তরীপ, এই দক্ষিণ আফ্রিকা, এটা হলো দক্ষিণ আফ্রিকা, উত্তর মশা অন্তরীপ, এটা কেপ অফ গুড হোপ, আমার নাম শুনছি, কেপ অফ গুড হোপ, দেখা যায় না মনে হয়। দেখেন ভারত কেন আমাদেরকে এটা বাতিল করলো, যে ট্রান্সশিপমেন্টটা বাতিল করছে, যে আমরা কিন্তু আমাদের গার্মেন্টস প্রোডাক্ট জাহাজে গেলে তার মানে জাহাজে যদি যায় তাহলে ভারতের মাধ্যমে গেলে 2.5 গুণ খরচ বেশি হয়, 1.5 থেকে 2.5 গুণ খরচ বেশি হয়। তো বাংলাদেশ থেকে জাহাজে যেতে হয়, সেখানে যে পরিমাণ লিড টাইম লাগে তাতে অনেক কম টাইম লাগে হলো ভারতের মাধ্যমে যদি ট্রান্সশিপমেন্ট আমরা পাই। কীভাবে যায়? আমাদের এখান থেকে ট্রাকে দিল্লি যায়, দিল্লি পর্যন্ত ট্রাকে আমাদের প্রোডাক্টটা যায়, এবং দিল্লি এয়ারপোর্ট থেকে এটা সরাসরি ইউরোপে চলে যায়, ইউরোপে বা আমেরিকায় চলে যায়। কিন্তু আমাদের যেটা হলো যে ইউরোপে যেতে হলে আমরা যদি ওখানে দিল্লির মাধ্যমে না যাই, এয়ারে যদি না যাই, তাহলে আমাদের যেতে হয় কিসে? যেতে হবে আমাদেরকে জাহাজে। তখন জাহাজ আসলে এখান থেকে এসে এদিক থেকে এদিকে বেরোবে, কিন্তু না, এখানে যখন এখন হুতিরা আক্রমণ করছে তখন বাংলাদেশে যখন যেতে হবে এখান থেকে সরাসরি উত্তর মশা অন্তরীপ, তারপর এদিকে ঘুরে এখানে যেতে হবে, ইউরোপে ঢুকতে হবে এদিক দিয়ে, জিব্রাল্টার দিয়ে ঢুকতে হবে, এবং উত্তর মশা অন্তরীপ হয়ে এখান দিয়ে যেতে হবে। এখন তাতে খুব বেশি মানে ঘোরা হয়, একটু ঘোরা হয়, খুব বেশি তো আমাদের কাছে মনে হয় না। এখন ইতালিতে যেতে গেলে তো এখান থেকে বেশি যেতে হচ্ছে, কারণ এদিক থেকে যখন জাহাজটা এখান থেকে আইসা এদিক দিয়ে ঢুইকা এইটা যাবে, এখানে ট্যাক্স দিবে, এখানে ট্যাক্স দিবে, তার সাথে এখানেও ট্যাক্স দিল অল্প কিছু, আর এখানে বেশি দিল, তারপরে গেল। আর সরাসরি আসলে কিন্তু এখানে দূরত্বটা একটু কম হয়। যাও, এই কারণে এখন ভারত এটা মানে আমাদের এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করেছে। এই বাবেল মানদেব এটা হুতিদের দখলে, এবং এটা 7 অক্টোবর 2023 থেকে হুতিরা দখলে রেখেছে, এবং পশ্চিমাদের এখান থেকে আক্রমণ করে। এই জন্য ইউএস এর একটা পলিসি আছে, ইউএস সেন্টকম পলিসি, ইউএস এর সেন্টকম পলিসি। সেন্টকম মানে হলো সেন্ট্রাল কমান্ড, সেন্ট্রাল কমান্ড। এখানে 11টি কমান্ডোর অধীন সেন্টকম। ইউএসএস সেন্টকম যেটা চলতেছে 11টি সেন্টকমের 11টি কমান্ডোর অধীনে 1983 থেকে কার্যক্রম চলে, এবং এটা হলো যে ফ্লোরিডার এয়ারবেস, ফ্লোরিডায় অবস্থিত সদর দপ্তর ফ্লোরিডা। ফ্লোরিডা হলো এই যুক্তরাষ্ট্রের এই মাথাটা, এটা হলো ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র এটা এরকমের না, যুক্তরাষ্ট্রের ম্যাপটা তো এরকমের, এই মাথাটা হলো ফ্লোরিডা এয়ারবেসের সদর দপ্তর। কিন্তু এই ইউএস সেন্টকম এটা বেসিক্যালি কাজ করে ভারত মহাসাগরীয় অঞ্চল, সদর দপ্তর ওখানে, বা ওদের কাজ করে হলো ভারত মহাসাগরীয় অঞ্চলে। ওরা 3টা বিষয় দেখে, একটা মধ্যপ্রাচ্য দেখে, দক্ষিণ এশিয়া দেখে, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, এই 3টা অঞ্চলে দেখে সেন্টকম, ইউএস সেন্টকম। এবং এই ইউএস সেন্টকম তারা এখানে খুব বেশি আক্রমণের শিকার, এবং তারা নিজেদের মতো পলিসি করছে। এবং এই ডিসেম্বরে 2023 সালের ডিসেম্বরে ইউএসএ 10টি দেশকে নিয়ে একটি সন্ত্রাস বিরোধী জোট করে লোহিত সাগর অঞ্চলে, যেমন সৌদি আরব আছে, এখানে সৌদি আরব, ওমান, জিবুতি, ইথিওপিয়া,
যারা পার্শ্ববর্তী দেশ তারা সন্ত্রাসী আক্রমণ হুতিয়ারদের আক্রমণ থেকে বাঁচার জন্য 23 সালে ইউএসএ 10টি দেশকে নিয়ে এখানে একটা সামরিক একটা জোট গঠন করেছে। সেন্টকম এই পলিসিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1983 সালে ফ্লোরিডা থেকে এটা হয় এবং এই সেন্টকম আসলেই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই 46তম পিঢ়ির জন্য। সেন্টকম এবং হলো দক্ষিণ এশিয়ার হুতিদের আক্রমণ, যেটা হলো আপনার এই বাবেল মানদেব এই প্রণালীর অংশে। ক্লিয়ার? আজকেও ক্লাস হবে আপনাদের সাথে, আজকে 11টায়। আমি 29 তারিখে ওদের বিদায় দেবো, তো 46তম রিটার্ন আমাদের ডিসকাশন ক্লাস আছে, এই জন্য আপনাদের ক্লাসগুলো 11টায় হবে এখন। আর রাত 9টায় হবে আগামী 29 তারিখের পর, অর্থাৎ 1 তারিখ থেকে বা 30 তারিখ থেকে আমাদের ক্লাস হবে রাত 9টায়। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, আবার রাতে দেখা হবে ইনশাল্লাহ। রাতে একটু বাড়াই নেবো না। আল্লাহ হাফেজ।